ইউনূস মোদি বৈঠকের পর সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার আশা বিশেষজ্ঞদের। অপপ্রচার বন্ধসহ ভিসা কার্যক্রম জোরদার নিয়েও আলোচনা। সেটার প্রকাশ আপনি পাবেন আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি হওয়ায় বিমস্টেক থেকে প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি। সহযোগিতা বাড়াতে আসিয়ানে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সড়ক, রেল, নৌপথে। কাল থেকে শুরু অফিস আদালত। এবং ট্রাম্পের শুল্ক আরোপ মন্দার দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। $5 লাখ কোটি বেশি বাজার মূল্য হারিয়েছে ওয়াল স্ট্রিট। গ্লোবাল মার্কেটে হবে ভয়াবহ অবস্থা। সারা বিশ্ব একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যাবে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। নানা অস্থিরতা চাপিয়ে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠক আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার পথ তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মোদীর সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি ভারতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর নেতিবাচক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন এ বৈঠক দুদেশের জন্য ইতিবাচক। এছাড়া বৈঠকে দুদেশের আলোচনায় উঠে আসে সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশের নাগরিকদের ভিসা কার্যক্রম শুরু, তিস্তার পানি বন্টন সহ আরও নানা ইস্যু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশেই লাভবান হবে। এটি বরফ গলানোর সূচনা হলেও বৈঠকের সাফল্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার উপর। আমরা অনুরোধ করেছি, কিন্তু অনুরোধের পাশাপাশি আরও কিছু বিষয়গুলি থাকে যে বিষয়গুলো নিয়ে আরেকটু বোধহয় চিন্তা বা কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করছি। পারস্পরিকভাবে তারা দুজনের প্রতি কতটা দায়বদ্ধতা বোধ করেন সেটার প্রকাশ আপনি পাবেন আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা। সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা দুজন যে কথা বলেছে সে কথাটা বাস্তবে কাজে লাগছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বিমস্টেকের মর্যাদা আরও বাড়ল বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের বিমস্টেক বাংলাদেশ সাফল্য অনেক বেশি বলে মনে করা হচ্ছে। বিমস্টেক সম্মেলন থেকে ঘোষণা আসে বাংলাদেশে আশ্রয় নিয়ে 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। এদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, এই পথেই আমাদের ভবিষ্যৎ। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন। এই মাল্টিল্যাটারালিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে কিন্তু হলো শেষ পর্যন্ত। এটি কিন্তু বায়োল্যাটারাল অনেক মিটিং আমাদের হয়েছে, সেখান থেকে ঘোষণা আসেনি। আজকে বিমস্টেকের বৈঠকে গিয়ে ঘোষণা এসছে। দেখছেন এখন ঢাকা। এক যুগেও শেষ হয়নি চট্টগ্রামে নির্মাণাধীন দক্ষিণ এশিয়ার তৃতীয় বিশ্বের 12তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ। এতে অনেকটা অধরাই থেকে যাচ্ছে $1 বিলিয়ন ব্লু ইকোনমির স্বপ্ন। বর্তমানে রাজধানীর মিরপুরে ভাড়া করা 2টি ভবনে চলছে পাঠদান কার্যক্রম। স্থান ও স্বল্পতা ও সুযোগের ঘাটতির কারণে কেবল 5টি বিষয়ে পাঠদান চলছে। 2013 সালে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 12তম মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে সরকার। বাকলিয়ার হাদিমচরে
106 একর জায়গায় 38টি ভবন নির্মাণে 1183 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত জায়গায় গড়ে ওঠার কথা 6 তলা 2টি একাডেমিক ভবন, যেখানে থাকবে 52টি শ্রেণীকক্ষ। পাশাপাশি থাকবে একাডেমিক ভবন, শিক্ষক কর্মকর্তাদের ডরমেটরি, শিক্ষার্থীদের আলাদা ছাত্রাবাস। এবার জানাবো ফেরার খবর। পরিবার পরিজনের সাথে ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ভিড় বেড়েছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। এ নিয়ে আরও জানাতে বগুড়ার সান্তাহার জংশন থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, ট্রেনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রি ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পরে কিন্তু কালকে প্রথম অফিস হতে যাচ্ছে। আর এই প্রথম অফিস যেন সবাই করতে পারে এই জন্যই কিন্তু ঘরে ফেরা মানুষগুলো আবার কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। এই কারণে বিভিন্ন যে রেল স্টেশন থেকে আরম্ভ করে স্থলপথে কিন্তু যে বাস টার্মিনালগুলোতে ভিড় দেখা যাচ্ছে। আমি যেখানটি রয়েছি সেটি হলো একটি জংশন, সান্তাহার রেল স্টেশনের যে জংশন, সেই স্টেশন, এই জংশনের উপর দিয়ে কিন্তু উত্তর অঞ্চলে প্রায় 40 জোড়া ট্রেন কিন্তু প্রতিদিন যাতায়াত করে। অর্থাৎ এখানে প্রায় 50 থেকে 80 হাজার লোকের কিন্তু যাতায়াতের যে মিলনস্থল সেটি কিন্তু এই জংশনে, এই সান্তাহার রেল স্টেশনের জংশনে। আর এই জংশনে কিন্তু এখন পর্যন্ত যে মানুষগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কেউ যাচ্ছেন কেউ আসছেন। এইভাবে কিন্তু সবসময় বা 24 ঘন্টায় কিন্তু একটি কর্মমুখর এবং যে স্থানটিতে সবাই কিন্তু এখানে ভিড় করছেন। আর এখন পর্যন্ত যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় এটি কিন্তু দেখা যায়নি এবং ঠিক মতনই ট্রেন আসছে এবং ট্রেন যাচ্ছে। সেক্ষেত্রে এখানকার যাত্রীরা যেটি বলছেন যে এবারে ট্রেনের যে যাত্রাটা সেটি কিন্তু অনেকটা নির্বিঘ্ন হচ্ছে এবং যারা একটু ঝুঁকি ঝামেলা এড়িয়ে যারা কর্মস্থলে ফিরতে চান, বিশেষ করে রাজধানী সহ বিভিন্ন যে বিভাগীয় শহর জেলা শহরে ফিরতে চান, তারা কিন্তু ট্রেনকে বেছে নেন এবং এই ট্রেনের যে টিকিট সেটি কিন্তু তারা অনলাইনে কাটতে পারছেন। এখানে কোনো কালোবাজারেও কিন্তু খুব একটা সুযোগ নাই। আর এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু এখানকার জিআরপি পুলিশ সেটি কিন্তু সার্বক্ষণিক তদারকি রাখছেন এবং ট্রেনের ছাদে যে যাত্রী, সেই যাত্রীও যেন বেশি এখানে ট্রেনের ছাদে যেন না থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা দেখছেন এবং অনেক যাত্রীকে নামিয়ে কিন্তু বগির ভিতর রাখছেন। তো এইভাবে কিন্তু চলাচল চলছে এবং এই ট্রেনে চলাচলের ক্ষেত্রে এখানে সব ধরনের যে প্রস্তুতি সবগুলো প্রস্তুতি রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ট্রেনের যে জংশন, সেই জংশনে যে যারা কর্মরত সবগুলো কর্মচারীকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে এই বিষয়টিও নিশ্চিত করা দরকার বলে এখানে মনে করছেন সাধারণ যে যাত্রী তারা। আর সব মিলে যেটি বলা যায় যে ঘরে কর্মস্থলে ফেরা মানুষগুলো এইবারে যে ঈদ যাত্রা সেটি কিন্তু নির্বিঘ্ন করতে পারছেন রাত্রি। তো এই ছিল আমার কাছে বগুড়ার সান্তাহার রেলের জংশন থেকে সর্বশেষ যাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে আয়োজন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান। পাপমোচনের আশায় নদের দুই পাড়ে নামে পুণ্যার্থীদের ঢল। ভোর 5টা থেকেই ময়মনসিংহ নগরের থানাঘাট, কাচারিঘাট, গোদারাঘাট সহ নদের ওপারে শম্ভু ঘাটে বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাব, হরতকি সহ ভক্তি মন্ত্রের সাথে পুণ্যার্থীরা মেতে ওঠেন স্নান উৎসবে। বিকেলে 5টা পর্যন্ত পুণ্য স্নান ও পূজা চলবে। এদিকে সারা বছরের গ্লানি আর পাপ মোচন করতে জামালপুরে আয়োজন করা হয় পুণ্য স্নানের। এই আয়োজন ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসে গ্রামীণ মেলা। এছাড়া কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করেছেন বিভিন্ন জেলা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লাখো পুণ্যার্থী। একই সময় বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হচ্ছে। এখন ঢাকায় নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন ঢাকা।
অনাবৃষ্টি ও দাবদাহে বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো। নতুন কুড়ি না আসায় গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় ৮০%। সাধারণত মার্চ মাসে সবচেয়ে মানসম্পন্ন চা উৎপাদন হয়, এজন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাগানে ৫ থেকে ৭ ইঞ্চি পানির দরকার হয়। এতে নির্ভর করতে হয় বৃষ্টির উপর। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় খরায় পড়ছে হবিগঞ্জের ২৪টি চা বাগান। এবার দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৩০,০০,০০০ কেজি। তবে গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় ৮০%। শিগগিরই বৃষ্টির দেখা মিললেও খরার প্রভাব কাটাতে আরও অন্তত ২ থেকে ৩ মাস সময় লাগবে জানান বাগান মালিকরা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক শুল্ক আরোপ ঘোষণার পর টালমাটাল যুক্তরাষ্ট্রের অর্থনীতি। গেল দুদিনে $৫ লাখ কোটি বেশি বাজার মূল্য হারিয়েছে ওয়াল স্ট্রিট, যা ২০২০ সালের করোনা মহামারীর পর সর্বোচ্চ। আর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই সংখ্যা পৌঁছেছে প্রায় $৮ লাখ কোটি। অপ্রত্যাশিত শুল্ক আরোপের কারণে প্রবৃদ্ধি কমার পাশাপাশি বেকারত্ব ও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান। জেপি মর্গানের পূর্বাভাস বলছে চলতি বছর মার্কিন অর্থনীতির মন্দায় পড়ার শঙ্কা ৬০%। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য আমদানিতে ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন, যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। দেখছেন এখন ঢাকা। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিহতে রুশ মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন, আহত হয়েছে অর্ধশতাধিক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরটিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী ও পশ্চিমা প্রশিক্ষকদের গোপন বৈঠকের সময় চালানো হয় এই হামলা, যাতে নিহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি মন্ত্রণালয়। জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, শান্তি চুক্তির আওতায় বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, যা চলতি মাসের মধ্যে দেখতে পারে আলোর মুখ। এখন ঢাকায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই পক্ষ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস ও জলিল মাতবরের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষ বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঈদ উল ফিতরের টানা ৮ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে আবারও শুরু হচ্ছে পণ্য আমদানি রপ্তানি। এ উপলক্ষে সকাল থেকে শুরু হয় বন্দরের কার্যক্রম। তবে ছুটির মধ্যেও স্বাভাবিক ছিল ভারতের যাত্রী পারাপার কার্যক্রম। বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর গেল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১.৫ কোটি টাকার হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তুলা, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়। দেখছেন এখন ঢাকা। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।